ফ্যানের সাউন্ড আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এই ফ্যানটা সাউন্ড করে আর কি। এটা কি খুব জোরে আসতেছে নাকি তোমাদের কানে, সেই জিনিসটা জিজ্ঞেস করতেছি। কাইন্ড অফ ডিস্ট্রাক্টিং বলা যায়, বাট অত আহামরি সমস্যা না। তাইলে চলো কিছু করার নেই। এখন বেশি সময় করতেছে, অন্য সময় কম করে না, মাঝে মাঝে বেশি করে, মাঝে মাঝে কম করে। আর একটু অফ করে অন করে দেখো কমে কিনা। থামুক আগে, তারপর আবার অন করে দেখো। স্পিড বাড়ায় দাও, স্পিড বাড়ায় দিলে আওয়াজ হওয়ার কথা না। স্পিড কন্ট্রোল দেখো। আস্তে চলতেছে তো এই কারণে। না, এটা রেগুলেটর ইয়ে না, এটা না সমস্যা আর কি। রুমে ফ্যানে একটু সমস্যা আছে, যেহেতু বাসায় একটু রিনোভেশনের কাজ ছিল, ওই কারণে ফ্যান এদিক সেদিক করা নিয়েছে। তো এই রুমের ফ্যান শাসন জ্বালা দিলে আবার ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ও, আমি শেয়ার দিইনি না। শেয়ার দাও। আবার একই সঙ্গে করতেছে, কিছু করার নাই। আচ্ছা, এই দেখো, আমি একা থাকলে নাহলে ফ্যান অফ করে বসে থাকতাম। আমার ছোট ভাই আছে তো রুমে। ইয়ে ওকে, কি রে অ্যানালাইসিস কেন লেখ? হ্যাঁ ঠিক আছে, ইকুইটি ভ্যালুয়েশন মডেল। হ্যাঁ, মেইনলি এই চ্যাপ্টার 18 নিয়ে পড়াবো। তো ইকুইটি ভ্যালুয়েশন নিয়ে বেসিক্যালি অনেক কিছু, এটার অলরেডি ইয়েতে অনেক কিছু শিখতে পারছো। এই চ্যাপ্টারটা পড়া আমাদের অনেক ইজি ছিল, যার কারণ হলো ম্যাথ ছিল অনেক, বাট আমার জন্য পড়া অনেক ইজি ছিল, যার কারণ হলো ওই ইয়েটা আর কি, 306 পরিস্থিতি অনেক কিছু এর কারণে আর কি। দেখি এখানে তোমার কি হচ্ছে। এটা কি 307 না 306? এটা 307 চ্যাপ্টারের নাম হলো ইকুইটি ভ্যালুয়েশন। এই চ্যাপ্টারে ম্যাথও আছে। আচ্ছা, স্লাইড দিও আমাদের হোয়াটসঅ্যাপে। স্লাইড আচ্ছা দিয়ে দিব, স্যারের ক্লাসরুমে আছে। স্যারের ক্লাসরুমে আবার দেখতে হয় যে লেটেস্ট স্লাইড কোনটা। একই চ্যাপ্টারে দেখবা একাধিক স্লাইড আছে, উনি লেটেস্ট যেটা আপলোড করছে সেটা। কারণ উনি মনে করো একদিন ক্লাস নিছে, তো ওই দিন যতটুকু পড়াইছে মানে অতটুকু পর্যন্ত আপডেট করে দেন ওই স্লাইডটা আপলোড দেয়। দেন মনে হয় আগের ক্লাস, পরের ক্লাস আসবে, এর আগে সে বাকি চ্যাপ্টার মানে বাকি পেজগুলোর বা চ্যাপ্টারের বাকি অংশের স্লাইডটুকু সে রেডি করে দেন ওটার উপর ক্লাস নেয়। মানে যতটুকু যেটা লেটেস্ট ক্লাস, ওখানে তুমি ফুল চ্যাপ্টারের স্লাইড পাবা। আগের ক্লাসগুলোর স্লাইড যদি নাও তখন দেখবা যে পার্শাল আর কি। উনি মানে উনার যেসব স্লাইড কামরুল স্যার, ওগুলো সব উনি নিজে বানাইছে আর কি। এগুলা প্রিভিয়াস কোনো স্লাইড না, প্রিভিয়াস ইয়ার না। Official market model it is only inside for news that maintains না, এখানে ইম্পর্টেন্ট কিছু নাই। এখান থেকে শুরু ভ্যালুয়েশন বাই কম্পারেবলস, ঠিক আছে। এটা তুমি এত দেখতে পারবা এখানে, তোমার বই কোন জায়গায় আছে, ভ্যালুয়েশন বাই নিচে যায় না কেন। হ্যাঁ, এই যে ভ্যালুয়েশন বাই কম্পারেবলস, ঠিক আছে। তো ভ্যালুয়েশন তো নর্মালি তো বুঝোই, ভ্যালুয়েশন আমরা কম্পারেবলস এর মাধ্যমে দেখতে পাই। যা মানে বিষয়টা হলো তোমার যেমন কিছু রেশিও আছে, প্রাইস টু আর্নিংস রেশিও, পি রেশিও, ঠিক আছে, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, প্রাইস টু সেলস রেশিও, ঠিক আছে। তো এই রেশিওগুলো যখন তুমি তোমার ইন্ডাস্ট্রির যে অ্যাভারেজ বা ইন্ডাস্ট্রির যে নর্মস আছে সেটার সাথে যখন তুমি কম্পেয়ার করো, সেটার মাধ্যমে তুমি আলটিমেটলি তোমার ওই মানে কোম্পানিটার অবস্থা, ঠিক আছে, অন্যান্য কোম্পানির তুলনায় কিরকম সেটা দিয়ে তুমি বুঝতে পারো। যে ফর এক্সাম্পল আমি ধরো বললাম যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা, তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটা কোম্পানি, ধরো বেক্সিমকোর কথা বলতেছি। তো বেক্সিমকো করবে কি, যে বেক্সিমকোর যে পিআর কোম্পানি আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যতগুলো কোম্পানি আছে, ওই কোম্পানিগুলোর মধ্যে যেসব কোম্পানিগুলা বেক্সিমকোর সাথে বেশি যায় বা বেশি ম্যাচ করে, ঠিক আছে,
ওইসব কোম্পানিগুলা ইয়ে ওইসব কোম্পানিগুলার যে কিছু রেশিও আছে যেগুলাকে মানে ওইসব কোম্পানির রেশিওগুলো যদি আমি অ্যাভারেজ করি, ঠিক আছে, বা মিডিয়ান করে, তো এইসব করে সেটার বেসিসে আমি আমার রেশিওকে কম্পেয়ার করে, এইটা হলো তোমার বেসিক্যালি ভ্যালুয়েশন বাই কম্পেয়ারেবলস, ঠিক আছে। ইভেন এটা থেকে শেয়ার প্রাইসও বের করা যায়, ঠিক আছে। শেয়ার প্রাইস বের করাটা বিষয়টা হলো কিরকম, আমি যদি সহজ করে বুঝাই, শেয়ার প্রাইস বের করার বিষয়টা হলো এরকম, ধরো আমি পি রেশিওর উদাহরণ দিলাম। পি রেশিও তুমি কেন বের করো? প্রাইস ডিভাইডেড বাই আর্নিংস, ঠিক আছে। এখন তুমি চিন্তা করে দেখো, প্রাইসকে আর্নিংস দিয়ে ভাগ দিচ্ছ, ঠিক আছে, তাহলে তোমার নিউমারেটরের প্রাইস আছে, ডিনোমিনেটরে আর্নিংস আছে। এখন কোনো একটা পি রেশিওকে যদি আর্নিংস দিয়ে গুণ দাও তাহলে কিন্তু অটোমেটিকলি তোমার শেয়ার প্রাইস চলে আসবে, ঠিক আছে, কারণ আর্নিংসে তো কাটা, ঠিক আছে। এখন বিষয়টা হলো কি, আমার যে মনে করো বেক্সিমকোর কথাই বলতেছিলাম, যে বেক্সিমকো যদি ভ্যালুয়েশন বাই কম্পারেবলস করতে চায়, তো সেক্ষেত্রে বেক্সিমকো কি করবে? একটা তো এমনি নর্মালি কম্পেয়ার করা, আর হলো যে তুমি যদি সেখান থেকে শেয়ার প্রাইস ডিটারমাইন করা যায়, ঠিক আছে, যে শেয়ার প্রাইস কেন বের করা যায়, যে তোমার বেক্সিমকোর রিলেটিভ যেসব কোম্পানি আছে ওইসব কোম্পানির পি রেশিওগুলার অ্যাভারেজ বের করবে অথবা মিডিয়ান বের করবে, ঠিক আছে। তো মিডিয়ান অ্যাভারেজ পি রেশিও, ধরো আমি অ্যাভারেজের কথা বললাম, যে অ্যাভারেজ পি রেশিও বের করলো, ধরো অ্যাভারেজ পি রেশিও আসছে 59.23, যেটাকে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ বলতেছে, ঠিক আছে। তো এই পি রেশিওকে যখন আমি বেক্সিমকোর আর্নিংস দিয়ে গুণ দিব, তখন আমি বুঝে যাবো যে বেক্সিমকোর প্রাইস কত হওয়া উচিত, ঠিক আছে। আমি কিন্তু আগে বুঝাই বলছি যে পি রেশিওকে কেমন আর্নিংস দিয়ে গুণ করলে প্রাইস আসে, ঠিক আছে। সো আমি যদি বেক্সিমকোর ভ্যালুয়েশন করতে চাই যে বেক্সিমকোর প্রাইস কত হওয়া উচিত, তো এটা একটা ওয়ে হলো কি, আমি যে আমার বেক্সিমকোর রিলেটিভ যেসব কোম্পানি আছে ওসব রিলেটিভ কোম্পানির পি রেশিও নিব, ওগুলার অ্যাভারেজ করবো অথবা মিডিয়ান করে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুকে যখন আমি বেক্সিমকোর আর্নিংস দিয়ে গুণ দিব, পি রেশিওকে, ইন্ডাস্ট্রির পি রেশিওকে যখন বেক্সিমকোর আর্নিংস দিয়ে গুণ দিব, তখন আলটিমেটলি একটা প্রাইস পেয়ে যাচ্ছি, যেই প্রাইসটাকে তোমার বলতেছে যে ভ্যালুয়েশন, ঠিক আছে, বা ইন্ট্রিনসিক ভ্যালু বলতেছে। তো এরকম প্রাইস টু বুকস, প্রাইস টু সেলস এর বেসিসেও প্রাইস বের করা যায়। অনেক সময় করে কি, যে তোমার আমি প্রাইস টু আর্নিংস এর বেসিসে একটা প্রাইস বের করলাম, প্রাইস টু বুক ভ্যালুর বেসিসে একটা প্রাইস বের করলাম, প্রাইস টু সেলস এর বেসিসে একটা প্রাইস বের করলাম, দেন ওই সব প্রাইসগুলো থেকে আবার মিডিয়ান করে অথবা অ্যাভারেজ করে একটা ফাইনাল প্রাইস পায়, ঠিক আছে। ওই ফাইনাল যে প্রাইসটা পাই এটাকে বলা হয়, তুমি যদি 306 এর কাজ, ওই পার্টের কাজ করে থাকো বা যদি বুঝেও থাকো, তো এটা জানা থাকে, ওটা হলো তোমার ভ্যালুয়েশন বাই মানে রিলেটিভ ভ্যালুয়েশন, ঠিক আছে। ওইটা হলো তোমার রিলেটিভ ভ্যালুয়েশন। রিলেটিভ ভ্যালুয়েশন মূল কাজ হলো এতটুকু আর কি, এছাড়া তুমি এক্সট্রা কাজ করতে পারো। তো এটাই মূলত তোমার ভ্যালুয়েশন বাই কম্পারেবলস, ঠিক আছে। এখন এখানে আরো কিছু জিনিস যদি আমি বুঝাইতে চাই, যেমন এখানে আমি ওখানে বেক্সিমকোর উদাহরণ দিচ্ছি, এখানে বেসিক্যালি মাইক্রোসফট দেখাচ্ছে। এখানে তোমার দেখো মার্কেট ক্যাপিটালাইজেশন বলতে কি বোঝায়। হ্যাঁ, মার্কেট ক্যাপিটালাইজেশন বলতে তোমার বেসিক্যালি জিনিস একটু ধরো, হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা চেক করে দেখলাম। হ্যাঁ, তো মার্কেট ক্যাপিটালাইজেশন বলতে বোঝায় তোমার বেসিক্যালি যে একটা কোম্পানির শেয়ারের যে দাম, ধরো মাইক্রোসফটের কারেন্ট মার্কেট শেয়ারের কারেন্ট প্রাইস হলো 287.12। এটাকে আমি যখন তার মাইক্রোসফটের শেয়ার কারেন্টলি বাজারে কতগুলো আছে, নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, বাজারে কতগুলো আছে ঠিক এভাবে বলা উচিত, মানে যতগুলো শেয়ার সে বিক্রি করছে এখন পর্যন্ত টিল নাও, ঠিক আছে, যতগুলো শেয়ারের ওনারশিপ এখন অন্য কারো কাছে আছে, মাইক্রোসফটের কাছে নেই আর কি। মানে সোজা কথা, ব্যালেন্স শিটে যে নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং তা থাকে, তোমার ব্যালেন্স শিট বলতেছে কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ঠিক আছে। সো ওই নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং কে যখন তুমি প্রাইস পার শেয়ার দিয়ে গুণ দিবা, তখন যে ভ্যালুটা পাচ্ছ সেটাকে বলা হয় তোমার যে মার্কেট ক্যাপিটালাইজেশন, ঠিক আছে। আর এখানে এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করার কিছু নাই, যদিও কিছু কথাবার্তা লেখছে, কি এরকম স্লাইড থেকে ডাইরেক্ট দেখাই। এখানে আমার বই তো দাগানো আছে, বাট এটা তো পিডিএফ কপি, আমার দাগানো নাই, হার্ড কপি দাগানো আছে। সো তো আচ্ছা, এখানে পিইজি একটা রেশিও লিখছে, এটা কিছু না, এটা হলো বেসিক্যালি তোমার এটা কেন করছে, এটা হলো তোমার পিই যে রেশিও, প্রাইস টু আর্নিংস রেশিও, ঠিক আছে, এটাকে গ্রোথ রেট দিয়ে ভাগ দিচ্ছে। মনে করো 35.66 তোমার পিই রেশিও, এটাকে যখন আমি ওই কোম্পানিটার গ্রোথ রেট দিয়ে ভাগ দিব, তখন যে ভ্যালুটা পাইছে সেটাকে পিইজি লিখছে, ঠিক আছে। এই কাজটা কেন করছে, এটা করছে বেসিক্যালি তোমার কিছু কোম্পানি দেখা যাচ্ছে গ্রোথ অনেক বেশি, ঠিক আছে, কারণ
সে হয়তো তার ইনিশিয়াল স্টেজে আছে, এর কারণে তার গ্রোথ বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে ওই কোম্পানির শেয়ারের দাম বেশি, ঠিক আছে, কারণ ওটা অনেক দ্রুত গ্রো করতেছে। কিন্তু এই গ্রোথ রেটটা তো ভবিষ্যতে থাকবে না যখন সে ম্যাচিউর করবে, ঠিক আছে। এটা ভবিষ্যৎ বাদ দাও, এটা খুব বেশি লং টার্মে সাস্টেইন করবে না, ঠিক আছে। হ্যাঁ, তো এটা ইনিশিয়ালি তো গ্রোথ একটু বেশি হয়, ঠিক আছে। সো এটার কারণে তার শুরুতে প্রাইস একটু দ্রুত বাড়বে, যেটার কারণে যেহেতু পরিমাণ মানে তুমি চিন্তা করো একটা কোম্পানির ইনিশিয়াল স্টেজে প্রথম 5 বছর 3 বছর 4 বছর, ঠিক আছে, ওই কোম্পানি প্রথম কয়েক বছর আর্নিংস কম থাকবে হয়তো, বা আর্নিংস বাড়লেও দ্রুত দ্রুত বাড়বে, ঠিক আছে, মানে আর্নিংস কম ছিল আস্তে আস্তে দ্রুত দ্রুত বাড়তেছে, শেয়ার প্রাইসও একইভাবে দ্রুত বাড়বে, ঠিক আছে। সো যার ফলে তোমার পি রেশিওটা গ্রোথ কোম্পানি, যেসব কোম্পানি দ্রুত গ্রো করে বা গ্রোয়িং স্টেজে আছে ওইসব কোম্পানির পি রেশিওটা একটু বেশি আসে, আবার ম্যাচিউর কোম্পানির পি রেশিও একটু কম আসে, ঠিক আছে। যার কারণে এটাকে ঠিক করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য পি রেশিওকে যখন ওই কোম্পানির গ্রোথ রেট দিয়ে ভাগ দেই, হ্যাঁ, ভাগ দিয়ে একটা রেশিও বের করছে, এটাকে পিইজি লিখছে, ঠিক আছে। এর ফুল ফর্মটা কি ওটা লেখেনি, বাট এটা কেমনে বের করছে ওই জিনিসটা লেখা আছে, এটা হলো তোমার পিইজি। দেন কিছু কথা বলা হয়েছে যে can book a floor price represent a floor for the stock price below which the level of market can never fall. এখানে বলছে যে বুক ভ্যালু তো জানো, হ্যাঁ, আমরা যেমন মার্কেট প্রাইস টু বুক ভ্যালু রেশিও বের করি, তো বুক ভ্যালুটা কি? বুক ভ্যালু হলো কোম্পানির যে ইকুইটিটা, নেট ইকুইটিটা, ঠিক আছে, মানে অ্যাসেট যেটা আছে, অ্যাসেট থেকে যখন লায়াবিলিটি বাদ দিই, ঠিক আছে, কোম্পানির অ্যাসেট থেকে লায়াবিলিটিটা বাদ দিয়ে দিলে, লায়াবিলিটি কি? কোনো থার্ড পার্টির দাবি, তোমার সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে লায়াবিলিটি বলে, ঠিক আছে। তো অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিয়ে দিলে যে পার্টটা থাকে সেটা ইকুইটি বা বুক ভ্যালু, ঠিক আছে। এখন এটাকে যখন নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিয়ে দিবা তখন সেটাকে বলে বুক ভ্যালু পার শেয়ার। তো কি জানি বলছিলাম কেন, can book value represent a floor for the stock price below which level the market price can never fall? হ্যাঁ, এখন এটাকে কি ফ্লোর প্রাইস বলা যায় কিনা এখানে বলছে যে বুক ভ্যালুকে কি ফ্লোর প্রাইস বলা, একটা স্টকের ফ্লোর প্রাইস বলা যায় কিনা। ফ্লোর হলো একটা কি বলবো, কোনো একটা যে কোনো কিছু প্রাইসের একটা যদি লেভেল সেট করে দিই, আপওয়ার্ড লেভেল, যে এর উপরে প্রাইস তুমি চার্জ করতে পারবে না, সেটাকে বলে সিলিং। আর কোনো একটা প্রাইস যদি আমি সেট করে দিই যে এই নিচে তুমি প্রাইস চার্জ করতে পারবে না, সেটাকে বলে ফ্লোর। হ্যাঁ, সেটা স্টক হোক, কোনো গুডসের হোক, ঠিক আছে, মানে এই দুটো টার্ম ওই ক্ষেত্রে ইউজ করা হয়, ফ্লোর, সিলিং। সিলিং মানে নর্মালি হলো ছাদ, আর ফ্লোর মানে তো জানোই। সো ওই চিন্তা থেকে আর কি ওটা ইউজ করা হয়। আচ্ছা, সরি, মেসেজ আসছিল। ওকে, তো বলছে যে ক্যান বুক ভ্যালু রিপ্রেজেন্ট এ ফ্লোর ফর দ্য স্টকস প্রাইস বিলো উইচ দ্য লেভেল দ্য মার্কেট প্রাইস ক্যান নেভার ফল। যে বুক ভ্যালুকে একটা ফ্লোর হিসেবে কাজ করতে পারে কিনা, যে কোনো একটা কোম্পানির বুক ভ্যালু পার শেয়ার যেটা, স্টক প্রাইস হয়তো এর নিচে কখনো ফল করতে পারবে না, এটাকে ফ্লোর প্রাইস হিসেবে কি কনসিডার করা যায় কিনা? উত্তর হলো না, ঠিক আছে। বেটার মেজার অফ ফ্লোর ফর দ্য স্টক প্রাইস ইজ দ্য ফার্মস লিকুইডেশন ভ্যালু পার শেয়ার, ঠিক আছে। ফার্মের যে লিকুইডেশন ভ্যালু পার শেয়ার সেটা আরো বেটার মেজারমেন্ট অফ স্টকের ফ্লোর প্রাইস, ঠিক আছে। যে স্টকের প্রাইস যদি কমতে কমতে এর নিচে কমে যায় তাহলে বুঝবা যে ওই কোম্পানির হয়তো আর ভবিষ্যৎ নাই, ঠিক আছে। তো ওটাকে ফ্লোর প্রাইস বলতেছে। তো সেটা কোনটাকে বলতেছে? সেটা বলতেছে লিকুইডেশন ভ্যালু পার শেয়ার, ঠিক আছে। এখন লিকুইডেশন ভ্যালু পার শেয়ারটা কি সেই জিনিসটাও তোমাকে বলা আছে, হ্যাঁ। তো সেটা তোমাকে বলছে this is the amount of money that could be realized by breaking up the firm selling its asset, ঠিক আছে। লিকুইডেশন ভ্যালু পার শেয়ার বলছে যে তোমাকে যে কোম্পানি যদি তার যে অ্যাসেট আছে, ঠিক আছে, মনে করো সে ব্যবসা বন্ধ করে দিল, ব্যবসা বন্ধ করে দিয়ে তার যে অ্যাসেট আছে সব অ্যাসেট যদি বিক্রি করে দেয়, সেখান থেকে যা টাকা পাবে, হ্যাঁ, বা তার যে টাকা আছে সব মিলায়া সেখান থেকে সে ডেট হোল্ডারদের সব ধরনের ডেট পরিশোধ করে দিবে, ঠিক আছে। ব্যাংক থেকে যা লোন নিছে, যে ধরনের বন্ড ইস্যু করছে, সব ধরনের ডেট ইস্যু করে, এবং ডিস্ট্রিবিউটিং দ্য রিমাইন্ডার টু দ্য শেয়ার হোল্ডার্স, এবং শেয়ার হোল্ডারদের অবশিষ্ট অংশ দিয়ে যেটা বাকি থাকবে সেটাকে তোমাকে বলতেছে লিকুইডেশন ভ্যালু পার শেয়ার, ঠিক আছে। তো এখানে যেটা বলা আছে যে বুক ভ্যালু পার শেয়ার যদি লিকুইডেশন ভ্যালু পার শেয়ারের চেয়েও কম হয়ে যায়, তখন আলটিমেটলি মানে বলতে পারতো, মানে ওর লিকুইডেশন ভ্যালু পার শেয়ারকে ফ্লোর প্রাইস হিসেবে বলা হচ্ছে, ঠিক আছে। যে এর নিচে নেমে গেলে তাহলে হয়তো
বুঝতে পারো হয়তো কোম্পানিরা হয়তো আর ভালো ভবিষ্যৎ নাই, ঠিক আছে, হয়তো কোম্পানি দ্রুতই কি বলবো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কারেন্ট চলে গেছে, নেট থাকার কথা, বাট আমি ডাটা ইউজ করতেছি তো আমার পাশে কারেন্ট আসে না। বাট হ্যাঁ, লাইটটা জ্বালাও তো, লাইট। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ? আর তোমার খুব অসুবিধা হইতে পারে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু মানে কতক্ষণই বা তুমি ইন্টারনেট দিয়ে, মানে ল্যাপটপে তো অনেক যাবে net। না, অনেক যাবে কেন? আমার এখানে এখন আচ্ছা পর্যন্ত ঠিক আছে, ইন্টারনেট পরে কানেকশন বলো। আসে না, আমি এখন পর্যন্ত নেটেই ক্লাস নিতেছিলাম, ঠিক আছে। ওই যে একটু ঘরে কাজ করছে তো আমার ওয়াইফাই হয়েছে ঘরের সামনের সাইডে, আর আমার হলো পিছনের ইউনিটের পাশে, দুটাকে মাঝখানে ভেঙে একসাথে করে দিছে, ঠিক আছে। তো দেয়াল ই করে। তো এখন এখান পর্যন্ত ওয়াইফাই কানেকশন আসে না, এখন ওয়াইফাই কানেকশনটা মাঝে মাঝেই বসানো হবে, ওয়াইফাইটা ওটা হয়তো 2-1 দিনের মধ্যে কাজ করবে। তো ইয়ে আপাতত আমি ওই জিবি কিনে আপাতত যখন লাগে ইউজ করতেছি আর কি। ওকে, দেখি আর সমস্যা হলে তো স্টপ করে দেওয়া হবে। আজকে এতবার কারেন্ট কেন যাচ্ছে আমি বুঝতেছি না। আর এখন শুয়েও লাভ নেই, ঘুমাইলেও তো ঘুমও হবে না এই গরমের মধ্যে। ইয়ে, তোমাদের কি কারেন্ট আছে না যাচ্ছে কি আবার? সকাল থেকে আমাদের আজ অনেকবার গেছে, তোমাদের গেছে। যেও 1 ঘন্টা করে রাখে, সব জায়গায় এরকম। হ্যাঁ, এখন এক ঘন্টা। ক্লাসের মাঝখানে যে কোনো টাইমে চলে যেতে পারে। আমি তো বলছিলাম যে 3:30টায় পড়াবো, ওই টাইম পড়াইলেও দেখা যেত একই সমস্যা হইতো, 3:50-এ কারেন্ট গেছিল আমাদের। তারপর মনে কি 1 ঘন্টার মতো ছিল না, 1 ঘন্টার মতো ছিল না। সব জায়গায় এখন এরকম করছে, ঘোরা ফেরা কারেন্ট যাচ্ছে। চাকরি তোদের এলাকায় কি অবস্থা? গতকাল গেছিল, আজকে তাও আল্লাহর রহমতে দেয়নি একবার। কেন, আমাদের কাছে সকালবেলায় 2 বার গেছে। ও সে দেয়নি আমাদের। পশ এলাকায় থাকে। আরে না, এক এক এলাকায় এক একদিন লোডশেডিং দেয় আর কি। আমাদের যেমন গতকাল গেছে। আচ্ছা, তাহলে তোদের ওই সাইডে মনে কতটা, এই সাইডে আজকে গেছে। ওকে, যে জিনিসটা বলতেছি পরে আসি, ব্যাক করি, ঠিক আছে। এখানে একটা কথা বলা আছে যে লিকুইডেশন ভ্যালু পার শেয়ারকে ফ্লোর প্রাইস হিসেবে কনসিডার করা যায়, অথবা একটা টার্ম আছে যেটা রিপ্লেসমেন্ট কস্ট। কারেন্ট চলে আসছে। রিপ্লেসমেন্ট কস্টের কথা বলা আছে, যে রিপ্লেসমেন্ট কস্ট অফ অ্যাসেট, সেখান থেকে যদি লায়াবিলিটি বাদ দাও, ঠিক আছে। এটা তো ফার্মের ভ্যালু আসে, ধর এখানে মেইন লাইনটা লেখা আছে স্লাইডে তোমার। cannot remain long to for above his replacement cost because if he did competitors should enter the market. আচ্ছা, এখানে একটা রেশিওর কথা বলা আছে, টবিন স্কিউ রেশিও, ঠিক আছে। তো টবিন স্কিউ রেশিওটা হলো বের করে মার্কেট প্রাইসকে রিপ্লেসমেন্ট কস্ট দিয়ে ডিভাইড করে, ঠিক আছে। তো এই রেশিওর কথা বলছে যে এটা লং রানে 1 এর কাছাকাছি হবে, ঠিক আছে। টবিনস বলছিল, যাই হোক, এটা নিয়ে অত বেশি মেইন পার্টে আসি। রিপ্লেসমেন্ট কস্টটা অ্যাকচুয়ালি ইকোনমিক্সে পড়ছিলাম, ম্যাক্রো ইকোনমিক্সে। রিপ্লেসমেন্ট কস্ট এটা নাই, ছোট ম্যাক্সিম টবিনস কি আছে। এখান থেকে তোমার মেইন পার্ট শুরু, ঠিক আছে, ম্যাথের পার্ট শুরু। ওকে, তো অ্যান ইনভেস্টর ইন স্টক এক্সপেক্টস। আচ্ছা, এখানে হলো নরমালি তোমার প্রথমে বের করতেছে যে একটা হোল্ডিং পিরিয়ড রিটার্ন। একটু খেয়াল রাখবা যখন হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করবা, হোল্ডিং পিরিয়ড রিটার্নটা হলো কোন একটা ধরো স্টক হোক বন্ড হোক, ওই সিকিউরিটিটা তুমি যত সময় ধরে হোল্ড করবা, ধরো একটা 30 বছর মেয়াদি বন্ড তুমি হোল্ড করছো 6 বছর, হ্যাঁ 6 বছর হোল্ড করে এরপর সেল করে দিছো, তাহলে তোমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন হবে এই 6 বছরের উপর যে রিটার্নটা। এই 6 বছরের কি অ্যানুয়াল রিটার্ন না, হোল্ডিং পিরিয়ড রিটার্ন হলো তুমি এমনি বের করবা যে ওই 6 বছরের মধ্যে যে তোমার কিনতে একদম প্রথম বছরেরও একদম শুরুতে কিনতে তোমার যে টাকা খরচ হয়েছে সেই প্রাইসটা হলো তোমার P0, ঠিক আছে। আর
হোল্ডিং পিরিয়ড যদি তুমি এটা 30 বছর মেয়াদি বন্ড হয় 30 বছর পর্যন্ত ধরে রাখো, ঠিক আছে, তাহলে 30 নাম্বার বছর শেষে কি ফেস ভ্যালুটা ফেরত পাবা। ওই ফেস ভ্যালুটা হবে তোমার P1, ঠিক আছে। আর যদি এটা ধরো 30 নাম বললাম যে তুমি 6 বছর ধরে এটা বিক্রি করে দিলা, তো যেই দামে বিক্রি করছো সেইটা হলো তোমার P1, ঠিক আছে। মানে এন্ডিং যে ভ্যালুটা তুমি রিসিভ করতেছো সেটা থেকে বিগিনিং ভ্যালুটা বিয়োগ দিবা আর বিগিনিংটা ভাগ দিবা, এবং সাথে তোমার ইনকামটা যোগ হবে, ঠিক আছে। তো যদি সেটা স্টক হয় তোমার ডিভিডেন্ড যোগ হবে। এই চ্যাপ্টারের কনসেপ্টে তোমার ডিভিডেন্ডই যোগ হবে, কারণ এই চ্যাপ্টার হলো ইকুইটি ভ্যালুয়েশন। ইকুইটি ভ্যালুয়েশন মানে তোমার স্টকের ভ্যালুয়েশন, এটা বন্ডের না, ঠিক আছে। বাট নর্মালি আমি বলতেছি কারণ আমাদের 306 থেকে শুরু করে 306 কি ছিল, ইভেন সরি 307-এ অনেক জায়গায় অনেক চ্যাপ্টারে আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করা লাগছে, ঠিক আছে। আর তো এই যে ডিফারেন্স প্রাইস গ্যাপটা, এটার সাথে আমি যে জিনিসটা যোগ করবো সেটা হলো স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড যোগ করতেছি, যে কারণ ডিভিডেন্ড হলো ইনকাম, প্রত্যেক পিরিয়ডে তুমি যে ইনকামটা পাচ্ছ ডিভিডেন্ড। আর ইয়ের ক্ষেত্রে তোমার যোগ হবে এটা বন্ডের ক্ষেত্রে তোমার কুপন ইন্টারেস্ট আর কি যোগ হবে, ইন্টারেস্টের অ্যামাউন্টটা, ঠিক আছে। তো এভাবে করে তোমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করে। একটা স্টকের বের করছে যে কারেন্ট প্রাইস 48, এন্ড অফ দ্য ইয়ারে 52 ছিল, এবং 4 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে হোল্ডিং পিরিয়ড রিটার্ন আসছে 16.7%, ঠিক আছে। এখন তোমাকে সিএপিএম দিয়ে তোমার একটা রিটার্ন বের করছো, ঠিক আছে। এই যে যেটা বের করছে এটাকে বলতেছে এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে। এটা আজকে এরকম করতেছে কেন, এই যে দেখো অটো নিচে চলে যাইতেছে, আমি এক ধাপ দিলে দুই ধাপ চলে যাচ্ছে, এরকম করতেছে। আচ্ছা সিএপিএম, ঠিক আছে। তো তোমার সিএপিএম হলো সরি আমি সিএপিএম ব্যাখ্যা করতেছি কেন। সিএপিএম দিয়ে যে রিটার্নটা পাচ্ছ সেটাকে বলা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ঠিক আছে। আর যে তুমি হোল্ডিং পিরিয়ড রিটার্ন যেটা বের করতেছো সেটাকে তোমাকে এক্সপেক্টেড রিটার্ন বলতেছে। এখন কথা হলো তোমার যদি সিএপিএমটা এভাবে কনসিডার করবা যে তোমার সিএপিএম এর যে রিটার্নটা আসবে, মানে যেটা তোমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এই রিটার্নটা যদি তোমার তোমার অন্য যে রিটার্নটা দেওয়া থাকবে সেই রিটার্নের চেয়ে কম হয়, ঠিক আছে, তাহলে বুঝবা স্টকটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। আর যদি এই রিটার্নটা ওই অন্য রিটার্নটার চেয়ে বেশি হয় তাহলে বুঝবা স্টক ওভার ভ্যালুড অবস্থায় আছে, ঠিক আছে। এখানে জিনিসটা লেখা আছে কিনা ওভাবে, আমি এটা সহজ ভাষায় বললাম, এটা অনেক টাইপের হয়। অন্য রিটার্ন মানে হ্যাঁ অন্য রিটার্ন মানে এখানে অন্য রিটার্ন, একটা রিটার্ন আছে তোমার সিএপিএম দিয়ে তুমি বের করছো, আরেকটা কি রিটার্ন দেওয়া আছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন, একই স্টকেরই একটা একই স্টকেরই একটা বের করছি যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ঠিক আছে। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হলো মার্কেট সিচুয়েশনের ভিত্তিতে ইনভেস্টররা কি পরিমাণ মিনিমাম রেট অফ রিটার্ন ওই স্টকটা থেকে এক্সপেক্ট করে যে এই রিটার্নের নিচে হলে আমরা এই স্টকটাতে ইনভেস্টমেন্ট করব না, ঠিক আছে। ধরো তোমার কোম্পানি একটু ঝুঁকিপূর্ণ কোম্পানি, তাহলে ইনভেস্টররা কি এক্সপেক্ট করবে যে মার্কেটে যে রিস্ক ফ্রি রেট 6%, ওটার সাথে তুমি তাকে একটা রিস্ক প্রিমিয়াম দিবা, ঠিক আছে, যেহেতু তোমার এটা ঝুঁকিপূর্ণ কোম্পানি, এবং ওই রিস্ক প্রিমিয়াম মার্কেট রিস্ক প্রিমিয়াম, এখন কত রিস্ক প্রিমিয়াম তোমার কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল সেটা বের করার জন্য মার্কেটের রিস্ক প্রিমিয়ামকে তোমার কোম্পানির বেটা দ্বারা গুণ করবে। কারণ তো বেটা মানে কি বোঝায়, বেটা মানে বোঝায় ইউর কোম্পানিজ রিটার্ন, তোমার কোম্পানির রিটার্নের সাথে মার্কেটের রিটার্নের সাথে তোমার কোম্পানির স্টকের রিটার্নের কি সম্পর্ক, ঠিক আছে। এই 1.2 দ্বারা কি বোঝায় যে যদি মার্কেটে রিটার্ন 1% বাড়ে তোমার স্টকের রিটার্ন 1.2% বাড়ে, ঠিক আছে, অনেকটা এরকম বোঝায় বিষয়টা। তো মার্কেটে যে রিস্ক প্রিমিয়াম সেটাকে যখন তুমি 1.2 দিয়ে গুণ, মেইন কথা হলো আচ্ছা 1.2 দিয়ে গুণ করলে তোমার কোম্পানি স্টকের কি পরিমাণ রিস্ক প্রিমিয়াম হওয়া উচিত সেটা বুঝতে পারবে, এবং সেটার সাথে রিস্ক ফ্রি রেট যোগ করলে মিনিমাম কতটুকু তোমার এক্সপেক্ট করে ইনভেস্টররা সেটা বোঝা যায়। তো এটাকে বলা হয় রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ঠিক আছে। তো এই রিটার্নটা, যে রিটার্নটা তুমি সিএপিএম বের করার মাধ্যমে পাবা, ঠিক আছে, আরেকটা রিটার্ন তোমার কোশ্চেনে হয়তো দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেই রিটার্নটা অথবা বের করে নিতে হবে। তো সেইটা হলো হয়তো হোল্ডিং পিরিয়ড রিটার্ন দেওয়া থাকবে, অথবা বলে দিবে যে ফোরকাস্ট করছে রিটার্ন এত হওয়া উচিত, এক্সপেক্টেড রিটার্ন এত, এভাবে বলে দিতে পারে, ঠিক আছে। তো যেভাবেই বলুক বা বললো এরকম বলবে অ্যানালাইজ করে পাইছে যে রিটার্ন এত হওয়া উচিত বা এরকম, ঠিক আছে। সো যে রিটার্নটাই বলা থাকুক ওই রিটার্নটা তুমি কম্পেয়ার করবে তোমার সিএপিএম এর রিটার্নের চেয়ে, ঠিক আছে। তোমার যদি ওই রিটার্নটা সিএপিএম এর রিটার্নের চেয়ে বেশি হয়, ঠিক আছে, তাহলে বুঝবা স্টক ওভার ভ্যালুড অবস্থায় আছে। আর ওই রিটার্নটা যদি তোমার সিএপিএম এর রিটার্নের চেয়ে কম হয় তাহলে বুঝবা স্টক আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো এটা কি বুঝতে পারছো? এটা আমি উল্টা বলতেছো মনে হয়, একটু দেখো। কারণ আমি হিসাব করে দেখতেছি যে এখান থেকে মিনিমাম এত পাওয়া উচিত, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি দিতেছে আরো বেশি, তার মানে বাজারে ওটা আন্ডার ভ্যালুড আছে।
এরকম হওয়ার কথা, বাট আমি এক্সপেক্ট করতেছি এত পার্সেন্ট, বাট ওটা দিতেছে এর চেয়েও কম। তার মানে কি? তার মানে বাজারে এটা ওভার ভ্যালু, না স্টকের এটা হলো প্রাইসটা বেশি এখানে। এটা হলো আমি আসলে বুঝে বলার চেষ্টা করতেছি, বিষয়টা এরকম না, ঠিক আছে? এটা নিয়ে আমি মাঝে মাঝে প্যাচ লাগাই ফেলতাম, সো এটা আমি এভাবে মনে রাখছি, ঠিক আছে? ওই ওই বেসিসে বললাম আর কি, এক্সপিরিয়েন্স থেকে। দাও আমি তাও ভেরিফাই করে দেখাচ্ছি তোমাকে, একটু চেক করে দেখি একটা জিনিস। হুম গ্রেটার দ্যান দ্য, দাঁড়া আমি একটু চেক করে দেখি। The price stock will provide an expected return greater than the required return. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ঠিকই বলছি, আমি দেখাচ্ছি। 586 কোথায়? হ্যাঁ পাইছি, এই দেখো an underprice provide আচ্ছা এটা an underprice stock will provide an expected return greater than the required return, ঠিক আছে? তো আন্ডারপ্রাইস স্টক, হ্যাঁ এটাই তো বললাম। না না এখানে ঘুরাই লিখছে কথাটা, কিন্তু আমি যা বলছি তাই বলছে। এক্সপেক্টেড রিটার্ন হবে রিকোয়ার্ড রিটার্নের চেয়ে বেশি, তার অর্থ কি? আমি যেটা বলছি যে সিএপিএম এর রিটার্নটা যদি আমার এক্সপেক্টেড রিটার্নের চেয়ে কম হয়, তাহলে স্টক হলো আন্ডার ভ্যালুর অবস্থায় আছে। এখানে কোনটাকে কোনটার চেয়ে বড় বলছে? এখানে বলছে এক্সপেক্টেড রিটার্ন হবে রিকোয়ার্ড রিটার্নের চেয়ে বেশি, আমি বলছি রিকোয়ার্ড রিটার্ন হবে এক্সপেক্টেড রিটার্নের চেয়ে কম, কথা তো একই, ঠিক আছে? যদি হয় তাহলে স্টকটা আন্ডার প্রাইস। রিকোয়ার্ড রিটার্ন মানে তোমার রিকোয়ার্ড রিটার্ন হলো সিএপিএম এর রিটার্নটা, ঠিক আছে? তো সিএপিএম এর রিটার্নটা যদি তোমার এক্সপেক্টেড রিটার্নের চেয়ে কম হয়, তাহলে স্টক আন্ডার প্রাইস অবস্থায় আছে, আর যদি এক্সপেক্টেড রিটার্নের চেয়ে বেশি হয়, তাহলে স্টক ওভার ভ্যালুর অবস্থায় আছে, ঠিক আছে? এর একটা কারণ হলো কি, এটা হলো উল্টো বিষয়টা। রিটার্নের সাথে তোমার রিকোয়ার্ড রিটার্নের সাথে নেগেটিভ সম্পর্ক। তোমার রিকোয়ার্ড রিটার্ন বেশি হলে স্টকের প্রাইস কমে যায়, রিকোয়ার্ড রিটার্ন কম হলে স্টকের প্রাইস বেড়ে যায়। এটা তো জানো যে ইন্টারেস্ট রেটের সাথে, যেটা তোমার ওয়াইটিএম, ঠিক আছে? এই রিকোয়ার্ড রিটার্নটাই তোমার ইন্টারেস্ট রেটের সাথে তোমার কিন্তু বন্ডের প্রাইসের নেগেটিভ সম্পর্ক, স্টকেরও একই জিনিস, নেগেটিভ সম্পর্ক, ঠিক আছে? তো এত বোঝা লাগবে না, সহজ ভাষায় বললে, তোমার যদি রিকোয়ার্ড রিটার্ন এক্সপেক্টেড রিটার্নের চেয়ে কম হয়, তাহলে স্টক আন্ডার প্রাইসড, আর রিকোয়ার্ড রিটার্ন যদি এক্সপেক্টেড রিটার্নের চেয়ে বেশি হয়, তাহলে স্টক ওভার ভ্যালুর অবস্থায় আছে, ঠিক আছে? আচ্ছা, এটা তুমি যদি থিওরিটিক্যালি বুঝতে চাও, সেটাও ব্যাখ্যা করতে পারবো, একটু চিন্তা করতে হবে, দাঁড়ান লজিক্যালি চিন্তা করে দেখতে হবে। না বুঝছি বুঝতে পারছো? ওকে, হ্যাঁ এক্সপেক্টেড রিটার্ন গ্রেটার দ্যান, দাঁড়া একটু দেখি দাও। বুঝছি, এটা তুমি সামনে ম্যাথে যাও। ঠিক আছে ঠিক আছে, Okay. আরে আচ্ছা, এখন তাহলে ভ্যালু কেমনে বের করে দেখাই ইন্স্যুরেন্সের ভ্যালু। প্রাইসের কনসেপ্টটা তো বুঝো, আমি রিটার্ন দিয়ে বুঝাইছি, একটা হচ্ছে তুমি ওভার ভ্যালু আন্ডার ভ্যালু, বাট প্রাইস দিয়ে তো এমনি বুঝতে পারবা যে তুমি যে ভ্যালুয়েশন করে যে প্রাইসটা পাও, সেটাকে বলা হয় ইন্স্যুরেন্স ভ্যালু, ঠিক আছে? বা ইকুইটি ভ্যালু পার শেয়ার। হ্যাঁ, তো সেই ভ্যালু থেকে যদি তোমার মার্কেটের প্রাইস বেশি হয়, তাহলে ওভার ভ্যালু অবস্থা আছে, আর মার্কেটের প্রাইস যদি সেই ভ্যালু হচ্ছে কম হয়, কারেন্ট মার্কেট প্রাইস, তাহলে আন্ডার ভ্যালুর অবস্থায় আছে, ঠিক আছে? এখন তুমি যেটা ইন্টারেস্ট ভ্যালু, সেটা কেমনে বের করবা, সেটা এখন মানে সিচুয়েশন ভেদে এক এক সময় এক একভাবে বের করতে হয়। যেমন এখানে দেখি, এখানে কি বলা আছে, ফর এবিসি ইউজিং এ 1 year ইনভেস্টমেন্ট ফোরকাস্ট স্টক ক্যান বি সোল্ড এন্ড 52 ডিভিডেন্ড। আচ্ছা, যেই স্টকটার আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করছি, ওই স্টকটারই ভ্যালুয়েশন করতেছে, ঠিক আছে? মানে ওই স্টক তো বেসিক্যালি দেখাইছে 1 বছর মেয়াদি, এক বছর মেয়াদি স্টক দেখাইছে, তোমার ওই ইনভেস্টমেন্ট হরিজন 1 বছর ছিল, তাহলে ওই 1 বছরের ডিভিডেন্ড পাইছে 4 টাকা, আর প্রাইস ছিল কত, 52 টাকা, ঠিক আছে? এটাকে জাস্ট ডিসকাউন্ট করছে 1.12, 1 বছরের জন্য ডিসকাউন্টিং করে। তোমার ভ্যালুয়েশন মূলত হলো তোমার যে ম্যাক্সিমাম মেথডে তোমার ভ্যালুয়েশনের কাজ হলো মূলত
ফিউচার ক্যাশ ফ্লো এর প্রেজেন্ট ভ্যালু বের করা। ফিউচার ক্যাশ ফ্লো এর প্রেজেন্ট ভ্যালু বের করা হলো তোমার ম্যাক্সিমাম মেথডের ভ্যালুয়েশনের কাজ, ঠিক আছে। আচ্ছা আমি ডাইরেক্ট ইয়েতে আসি, তোমার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আসে, ঠিক আছে। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল তোমার দুই ধরনের হয়, একটা হলো মেইনলি দুই ধরনের কথা বলতেছি, একটা বলতেছি যে সিঙ্গেল স্টেজ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, আরেকটা হলো তোমার তিন ধরনের বলি আমি, তো তিন ধরনের দেখাই। সিঙ্গেল স্টেজের মধ্যে দুই রকম দেখাবো, ঠিক আছে। আমি দেখাই কিরকম হতে পারে। আচ্ছা একটা হতে পারে তোমার এরকম যে মনে করো একটা স্টক, সেই স্টকে প্রথম বছর একটা ডিভিডেন্ড দিচ্ছে, ধরো প্রথম বছর ডিভিডেন্ড দিল $3, দ্বিতীয় বছর ডিভিডেন্ড দিল $4, ঠিক আছে, তৃতীয় বছর ডিভিডেন্ড দিল $2, কোনো কানেকশন নাই একটার সাথে আরেকটার, খুব বেশি প্রেডিক্টেবল রিলেশনশিপ নাই ধরো। পঞ্চম বছর কিন্তু কোন বছর কত কত ডিভিডেন্ড দিবে সেটা তোমাকে বলে দিচ্ছে, ঠিক আছে। সে বা হয়তো সেটা ফোরকাস্ট করে সে বের করে ফেলছে যে অমুক বছর এত ডিভিডেন্ড দিবে, চতুর্থ বছর এত ডিভিডেন্ড দিবে, পঞ্চম বছর এত ডিভিডেন্ড দিবে, ঠিক আছে। তো যত বছর পর্যন্ত সে স্টক হোল্ড করবে সেটা একটা ধরে প্রত্যেক বছরের ডিভিডেন্ডকে আমি ওই বছর, এটা কত নাম্বার বছর, ঠিক আছে, আমি ধরো আজকে 2024-এর ভ্যালুয়েশন করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমার 2025-এর ডিভিডেন্ডকে ডিসকাউন্ট করা লাগবে, 26-এর ডিভিডেন্ডকে ডিসকাউন্ট লাগবে, এরকম ফিউচার ডিভিডেন্ডগুলোকে ডিসকাউন্ট করা লাগবে যতদিন পর্যন্ত আমি স্টক হোল্ড করবো সেটা ধরে, ঠিক আছে। তো ধরলাম আমি ধরো 3 বছর হোল্ড করবো বা ধরো 5 বছর, তো পঞ্চম বছরের ডিভিডেন্ডকে পঞ্চম বছরে আমার জিনিসটা ডিসকাউন্ট করা লাগবে, সেটা হলো পঞ্চম বছরের ডিভিডেন্ড প্লাস পঞ্চম বছরের একটা প্রাইসকে ডিসকাউন্ট করা লাগবে, ঠিক আছে। এই যে পঞ্চম বছরের প্রাইসকে আমি ডিসকাউন্ট করতেছি সেটাকে বলা হচ্ছে টার্মিনাল ভ্যালু, ঠিক আছে। এই পঞ্চম বছরের প্রাইসটাকে টার্মিনাল ভ্যালু বলা হইতেছে। তো এই হলো এক ধরনের ইয়ে দেখাইলাম যে তোমার, এটা আবার ক্যালকুলেশন অনেক সিস্টেম আছে, তো এটা হলো এক ধরনের ইয়ে দেখাইলাম যে এটা হলো তোমার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে একটা হলো এরকম হতে পারে, ঠিক আছে। আর হলো এখন আর দুইটা সিচুয়েশন দেখাই। আরেকটা সিচুয়েশন হতে পারে কি ডিভিডেন্ড প্রত্যেক বছর কনস্ট্যান্ট রেটে গ্রো করতেছে, ঠিক আছে। এইটা এখানে কোন পেজে আছে দেখি তো, বই থেকে দেখতেছি ডাইরেক্ট কোন পেজে আছে, ওকে হ্যাঁ পেয়ে গেছি। এই যে এখানে আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা তো বললে বুঝবা না জিনিসটা, যাই হোক তাহলে ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করতে পারো, বা এমনি যদি তোমাদের খেয়াল থেকে থাকে কিনা তোমরা জানতে পারো হয়তো, ইয়ে কস্ট অফ ইকুইটির একটা ফর্মুলা আছে যে সেটা হলো D1 ডিভাইডেড বাই P0 প্লাস G, ঠিক আছে, জানো হয়তো। বাট আমরা অনেক বেশি করছি ওই কস্ট ইকুইটি বন্ডের সবগুলার ফর্মুলা ইন্টারে আর কি। তো তোমাদের দুজনেই তো আবার সায়েন্স ছিল ইন্টারে, যাই হোক নাকি আর্টস ছিল, যাই হোক সায়েন্স আর্টস মিলাই ছিল। তো ওই ফর্মুলা যেটা তোমার যেটা ফর্মুলাটা হলো কি যে KE সমান D1 ডিভাইডেড বাই P0 প্লাস G, ঠিক আছে। হ্যাঁ, তো ওই ফর্মুলাটাকে আমি রিঅ্যারেঞ্জ যদি করি তাহলে এই ফর্মুলা পেয়ে যাই যে V0 সমান D1 ডিভাইডেড বাই K মাইনাস G, ঠিক আছে। ওখানে যে P0 কে V0 হিসেবে লিখতেছে, P0 মানে হলো প্রাইস আর V0 মানে হলো প্রাইস কত হওয়া উচিত, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, ঠিক আছে, আজকের ভ্যালু, যেহেতু V0 দ্বারা বোঝানো হচ্ছে আজকের ভ্যালু কত হওয়া উচিত, V0 মানে ইন্ট্রিনসিক ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এখন ডিভিডেন্ড যদি একটা কনস্ট্যান্ট রেটে গ্রো করতেছে, ঠিক আছে, ধরো আমাকে প্রথম বছরই $4 দিল ডিভিডেন্ড, ঠিক আছে, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে প্রত্যেক বছর 5% করে এই ডিভিডেন্ড গ্রো করবে, ঠিক আছে। $4 ডিভিডেন্ড দিল, বা ধরো আমি এই অঙ্কের পার্সপেক্টিভে বললাম, ধরো আমাকে প্রথম বছর আমি 2024-এ এখন ভ্যালুয়েশন করবো, ঠিক আছে। এখন আমার 2024-এ আমাকে যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটা হলো 3.81, ঠিক আছে, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে প্রত্যেক বছর বা ইভেন প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রি দেখলে আমরা বুঝতে পারি যে প্রত্যেক বছর 5% করে ডিভিডেন্ড গ্রো করতেছে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে যে তোমার সিঙ্গেল স্টেজ ডিভিডেন্ড মডেল, বা যেটাকে কনস্ট্যান্ট গ্রোথ মডেলটা ইউজ করা হয়, এটাকে GGM মডেল বলে আর কি। গর্ডন গ্রোথ উনি একটা ইকুয়েশন বানাইছে, ওই ইকুয়েশনের বেসিসে এই জিনিসটা সলভ করে আর কি। তো এক্ষেত্রে যেটা করতে হয় D1 বের করতে হয়। D1 হলো পরবর্তী বছরের ডিভিডেন্ড, ঠিক আছে। আমি 2024-এ ভ্যালুয়েশন করতেছি, তাহলে আমার 2025-এর ডিভিডেন্ড লাগবে, ঠিক আছে। আমি তো জানি প্রত্যেক বছর 5% করে বাড়বে,
তাহলে 2024-এ যদি আমাকে 3.81 দেয়, তাহলে 2025 হবে 3.81 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট। তাহলে এই যে $4 পেয়ে গেলাম, সেটা হলো আমার 2025-এর ডিভিডেন্ড। সেটাকে আমি কে মাইনাস জি দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, তাহলে আমি আমার আজকের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যে আমার এটা হলো 57.14। এটা হলো তোমার সিঙ্গেল স্টেজ ডিভিডেন্ড গ্রোথ মডেল, ঠিক আছে। তো এই ফর্মুলাটা মনে রাখার লাগবে, কারণ এই ফর্মুলা আমাদের টার্মিনাল ভ্যালু ইউজ করতেও কাজে লাগে। আচ্ছা, এটা দ্বারা আমরা করছি কি, আমি যদি একটু চিত্র দিয়ে আগে দেখাই। আমি যেটা বলছি যে ভ্যালুয়েশন হলো মেইনলি ফিউচার ক্যাশ ফ্লো গুলোকে ডিসকাউন্ট করা। এখন ক্যাশ ফ্লো ফিউচার যখন ডিভিডেন্ড, তুমি এটা হলো আজকের তুমি আজকে 2024-এ আছো, ঠিক আছে, তাহলে ফিউচারে যত ডিভিডেন্ড পাবা ওই প্রত্যেকটা ডিভিডেন্ডকে তুমি ডিসকাউন্টিং করে আজকের ভ্যালুতে নিয়ে আসবা, ঠিক আছে। এই প্রত্যেকটা যতবার ডিভিডেন্ড পাচ্ছ, ঠিক আছে, যতগুলো ডিভিডেন্ড পাচ্ছ, এখন ডিভিডেন্ডটা যদি একটা কনস্ট্যান্ট রেটে গ্রো করতে থাকে, তুমি জানো যে কনস্ট্যান্ট রেটে গ্রো করবে, ঠিক আছে, প্রিভিয়াস হিস্ট্রি দেখে ওটা বুঝতে পারতেছো। তো সেক্ষেত্রে হয় কি, তোমার প্রত্যেকটা ডিভিডেন্ডকে আলাদা করে ডিসকাউন্টিং করা লাগবে না, বা প্রত্যেকটা ডিভিডেন্ডের ভ্যালু বেরও করা লাগবে না, ঠিক আছে। তুমি যেই সালে আসো এর পরবর্তী সালের ডিভিডেন্ডটা বের করবা, মানে D0 থেকে D1টা বের করবা, ঠিক আছে। এই ডিভিডেন্ডটা বের করে সেটাকে কে মাইনাস জি দিয়ে যদি তুমি ভাগ দাও, তাহলে তুমি সবগুলা বছরের ডিভিডেন্ডকে ডিসকাউন্টিং করে ফেলতেছো, ঠিক আছে, এই মডেলটা অনুযায়ী আর কি। হ্যাঁ, তো সেটা ভ্যালু আসছে তোমার 57.14 এখানে আসছে। হ্যাঁ, তো এই জিনিসটা গ্রাফিক্যালি বুঝেছি, কারণ সামনে লাগবে কনসেপ্টটা 2 স্টেজ মডেলে রিলেট করতে আর কি, যাতে অনেকে আর কি বুঝতে কষ্ট হয়। কারণ হলো তারা গ্রাফিক্যালি জিনিসটা বুঝতে পারে না, সূত্রের মতো মনে রাখে, এর কারণে কখন কি ইউজ হবে বুঝতে কষ্ট হয়। বা এখানে একটা ম্যাথ আছে তো 2 স্টেজের, 2 স্টেজেরটা দেখাই। আচ্ছা, এই দেখো এখানে তোমার দেখো এই যে আমি যেটা বললাম 2024, তো 2024-এর ডিভিডেন্ডটা ধরো 3.5, এন্ড আমি জানি যে এটা একটা কনস্ট্যান্ট রেটে গ্রো করবে, ঠিক আছে। কিন্তু এটা বিষয়টা এরকম না যে কনস্ট্যান্ট রেটটা সেম থাকবে আজীবন, ঠিক আছে। রাদার এটা এক্সপেক্ট করা হচ্ছে যে এখন ইনিশিয়ালি একটু কোম্পানি বেশি রেটে গ্রো করতেছে, বাট একটা সময় পর্যায়ে কোম্পানির গ্রোথ রেটটা কমে যাবে, ঠিক আছে। তো এখানে ধরো এটা বলা হচ্ছে যে প্রথম 3 বছর কোম্পানিটা 30% রেটে গ্রো করবে, ঠিক আছে, এবং লাস্টের বছর তৃতীয় বছরের পর থেকে প্রথম 3 বছর 30% রেটে তোমার ডিভিডেন্ডটা গ্রো করবে। তৃতীয় বছরের পর থেকে কনস্ট্যান্টলি তোমার এটা 5% রেট করে গ্রো করতে থাকবে, ঠিক আছে। তো প্রথম 3 বছর যে 30% রেটে গ্রো করবে, এটাকে একটা নাম দিছে আর কি, জি সুপার লেখছে, আর এটা যেটা নর্মাল লেখছে, এটাকে নর্মাল গ্রোথ রেট লেখছে, যেটা তৃতীয় বছরের পর থেকে হবে, ঠিক আছে। তোমার কোশ্চেনে ক্লিয়ার ইনফরমেশন লেখা থাকবে, অত বুঝে এত সুপার নর্মাল এভাবে লিখবে না, ঠিক আছে। n এর মান 3, ঠিক আছে। এখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যেটা, সেটা 15%। মনে করো কে এর মান দিয়ে দেয়নি, তোমাকে বলে দিছে সিএপিএম এর ইনফরমেশন বলে দিছে, বেটা এত, মার্কেট রিটার্ন এত, ঠিক আছে। সো এইসব বের করে তখন তুমি সিএপিএম ইউজ করে এই কে এর মান বের করে নিবা। তো এটা হলো তোমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কে এর মান পেয়ে গেছো। এখন তুমি এটা ভ্যালুয়েশন করবা যে তুমি যাচ্ছ। এখন দেখো আমি যেটা বলছি যে তোমার যদি প্রথম বছর থেকেই কনস্ট্যান্ট রেটে গ্রো করতে থাকে, তাহলে তোমার মানে এটা যদি আজীবন ভাবে চলতে থাকে, এটা তুমি এক্সপেক্ট করতেছো, তাহলে তোমার সেক্ষেত্রে প্রত্যেক বছর ডিভিডেন্ড বের করা লাগতেছে না। কিন্তু যদি এরকম হয় যে দুটো গ্রোথ রেট, প্রথম গ্রোথ রেট একটা নির্দিষ্ট বছর পর্যন্ত, ঠিক আছে, যে প্রথম 3 বছর 30% রেটে গ্রো করবে, তৃতীয় বছরের পর থেকে 5% রেটে গ্রো করবে, এরকম হলে প্রথম 3টা বছরের ডিভিডেন্ড বের করে নিতে হবে এবং তৃতীয় বছরের টার্মিনাল ভ্যালু বের করে নিতে হবে, ঠিক আছে। দেন ওগুলাকে ডিসকাউন্টিং করলে তুমি V0 পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম 3 বছরের ডিভিডেন্ড আমরা এমনি বের করতে পারবো। আমি 2024-এ আছি, মানে আমার 2024-এ বসে ভ্যালুয়েশন করতেছি 2024-এ প্রাইস কত হওয়া উচিত, তার অর্থ আমার 2025, 2026, 2027-এর ডিভিডেন্ড গুলা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা ক্যালকুলেট ইজিলি করতে পারবো যে আমার প্রথম 3 বছর কত করে 30% রেট করে গ্রো করতেছে, তাহলে প্রথম D0 হলো 3.5, তাহলে D1 হবে 3.5 ইন্টু 1 প্লাস জি, হ্যাঁ, মানে 3.5 ইন্টু 1.3, 3.5 ইন্টু 1.3, তাহলে এটা করলে আমরা D1 পেয়ে যাব। একই ফর্মুলা এবার যদি D1 এর উপর অ্যাপ্লাই করি যে 4.5 ইন্টু 1.3, ঠিক আছে, তাহলে আমি D2 পাবো। তারপর D2 কে 1.3 দিয়ে গুণ দিলে D3 পাবো, ঠিক আছে। বা তুমি চাইলে একবারেও D3 এর ভ্যালু বের করে নিতে পারো, এই 3.5 ইন্টু
ফিউচার ভ্যালু ফর্মুলা দিয়ে আর কি 3.5 ইন্টু 1.30 কিউব, ঠিক আছে? এরকম আর কি। ফিউচার ভ্যালু সমান কি লেখো? প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই ক্ষেত্রে হ্যাঁ বলো। না প্রথম হ্যাঁ দেখো, বলো। এসব ক্ষেত্রে না আমরা হচ্ছে জিজিএম অ্যাপ্লাই করি, রেটটা কনস্ট্যান্ট রেটে গ্রো করে, যেমন 3 বছর টুকু আমরা জিজিএম এটা পরের গুলো আছে এক এক করে করলে এমন না করে ইয়েতে P0 6 এর না এরকম চ্যাপ্টার মার্কেট বেস ভ্যালুয়েশন কেমন ডিভিডেন্ড ভ্যালুয়েশন। আর তোমার কথা কেটে গেছে, কেমনে করে বলতে চাইছিলা? প্রথম 3 বছর যে হুম, আমি বুঝতেছি না, আমার এটা কি সমস্যা নেই না? ইয়ে শুনতেছে না। কনস্ট্যান্ট, হ্যাঁ মানে প্রথম 3 বছর তো কনস্ট্যান্ট রেটে গ্রো করে, এটা জাস্ট ডিডিএম এ আবার আমার কথা। হ্যাঁ শুনতেছি তো। আমার এটা সমস্যা আর কি। তারপর দিছ না প্রথম 3 বছর আবার বল, আমি যেটা বুঝছি তুই আবার বললাম যে প্রথম তোর কথা আমি বুঝি না, প্রথম বুঝি 3 বছর বললাম যে প্রথম 3 বছর কনস্ট্যান্ট রেটে গ্রো করতেছে, তাই আমরা ইন্ডিভিজুয়াল 3টা ডিভিডেন্ড বের করে ডিসকাউন্ট না করে তাহলে তো জিজিএম মারতে পারি সিম্পলি। পরের গুলার নেই না না না, এখানে 300 ডিসকাউন্ট না না, এটা জিজিএম মারতে পারবা না। এর কারণ হলো এটা প্রথম 3 বছরে যায় থেমে গেছে, এটা ইনডিফিনিটলি চলতেছিল না, বুঝতে পারছো? এটার একটা পজ আছে যে প্রথম 3 বছর পর্যন্ত কনস্ট্যান্ট রেটে গ্রো করতেছে। জিজিএম তখন মারবা যখন তুমি জানো যে এটা ইনডিফিনিটলি চলবে, ঠিক আছে? 1 থেকে 3 বছর পর্যন্ত একটা রেটে গ্রো করতেছে, কিন্তু চতুর্থ বছর যায় রেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 306 না এমনি করলাম আমি তো এরকম ভাবে কোনো ম্যাথ করিনি, আর আমি পাইও নি। 306 যে না, ওটা 4th ইয়ারে আমরা অ্যাপ্লাই করব। দেখো ইয়ারের আমি এইচ মডেল না এইচ মডেল যে করলাম, এইচ মডেল এমনি করছে না। না, এইচ মডেল এরকম কিছু করেনি। মনে করে দেখো। আমি কি মনে করব? তুমি মনে হয় বুঝতে ভুল করছো। না, এরকম কিছু করেনি। কালকে দেখবো না আমি। আচ্ছা হ্যাঁ, আমি এর আগে এই মডেলটাকে বোঝানো শেষ করি। এখানে জিজিএম এর কাজও আছে, ঠিক আছে? তুমি 3টা বছরের ডিভিডেন্ড গুণ দিয়ে বের করলা, ঠিক আছে? এই 3টা বছর ডিভিডেন্ড পেয়ে গেছো, এটাকে জাস্ট নরমালি ডিসকাউন্টিং করবা, যেমন 1 প্লাস আই, এখানে হলো আই এর ভ্যালু 15, ঠিক আছে? তো d1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 1, 1 প্লাস আই টু দি পাওয়ার 2, মানে এখানে কে 1 প্লাস কে টু দি পাওয়ার 2, 1 প্লাস কে টু দি পাওয়ার 3, তো এটা করে প্রেজেন্ট ভ্যালু এগুলা পাইছে, ঠিক আছে? এখন আমি যেটা বলছি, এখন আমার একটা টার্মিনাল ভ্যালু বের করা লাগবে, ঠিক আছে? যখন এই ধরনের 2 স্টেজ মডেল থাকবে, যেই স্টেজ 3য় বছর পর্যন্ত কনস্ট্যান্ট রেটে গ্রো করতেছে আর 4th বছর থেকে একটা ডিফারেন্ট রেটে গ্রো করবে, ঠিক আছে? তাহলে আমার একটা 3য় বছর শেষে টার্মিনাল ভ্যালু বের করা লাগবে। মানে সোজা কথা যদি বলি, আমার V3 এর ভ্যালু বের করা লাগবে। V3 সমান কত, ঠিক আছে? হ্যাঁ, তো সেই জিনিসটা কেমনে বের করবে? এখন তুমি চিন্তা করো, এই মডেলটা স্টার্ট হয়েছে, যেটা আমি এটা মুখে না বলে একে দেখাই। এই যে 2024, ঠিক আছে? 25 একটা ডিভিডেন্ড পাচ্ছ, ঠিক আছে? ধরো $5 পাইছো, ঠিক আছে? তো এটা যদি সেম রেটে গ্রো করে, ঠিক আছে, তো তোমার 5 কে 1.2 দিয়ে গুণ দিলে 6, ধরো 20% করে গ্রো করতেছে। 6 কে 1.2 দিয়ে যদি গুণ করো 7.2 নাকি 7.2 হওয়ার কথা, ঠিক আছে? 7.2, ঠিক আছে? হ্যাঁ, তো 20% এর করে ডিভিডেন্ড গ্রো করতেছে, ঠিক আছে? এখন এরপর থেকে এটা একটা রিডিউস রেটে গ্রো করবে, ধরো 5% করে গ্রো করবে। এই 3 বছর 25, 26, 27 আমি ডিভিডেন্ড পাইছি, ঠিক আছে? এখন আমার হলো এই ডিভিডেন্ড গুলাকে আমি নরমালি ডিসকাউন্টিং করে আমার আজকের ভ্যালুতে নিয়ে আনবো, ঠিক আছে? নরমালি ডিসকাউন্টিং করে আমার এটা প্রেজেন্ট ভ্যালু নিয়ে আনতেছি, যে আজকের হিসেবে এই ভ্যালুটা কত, ঠিক আছে? এই ডিভিডেন্ড গুলো আজকের ভ্যালু কত, কিন্তু এর ফিউচারের পরবর্তী যে ডিভিডেন্ড গুলো, সেগুলো কিন্তু এখানে একটা রেট স্টার্ট হচ্ছে কোন রেটে? এতক্ষণ হয়েছিল 20% রেটে গ্রো করছে, এখন এটা 5% রেটে গ্রো করবে, এবং এখন এটা ইনডিফিনিটলি গ্রো করতে থাকবে 5% রেটে, ঠিক আছে? এখন আমি জিজিএমটা অ্যাপ্লাই করতে পারবো। যে জিজিএমটা আমার কি ছিল, যে d1 ডিভাইডেড বাই k মাইনাস g, এটা কোন বছরের জন্য? এটা কোন বছরের ডিভিডেন্ড বের করার জন্য, কোন বছরের ভ্যালু বের করার জন্য? V0 বের করার জন্য, তাই না?
মানে আজকের ভ্যালু বের করার জন্য পরবর্তী বছরের ডিভিডেন্ড লাগতেছে। এখন আমি যদি V3 বের করতে চাই তাহলে এখানে আমার পরবর্তী ডিভিডেন্ড কোনটা, D4 কে K - G দিয়ে ভাগ করলে আমি V3 পেয়ে যাব, মানে টার্মিনাল ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, ধরো আমি টার্মিনাল ভ্যালু পাইছি, এভাবে ক্যালকুলেশন করে টার্মিনাল ভ্যালু পাইছি 50 টাকা। ঠিক আছে, এই টার্মিনাল ভ্যালুকে আমার আবার ডিসকাউন্টিং করতে হবে। টার্মিনাল ভ্যালু পাইছি মানে আমি তৃতীয় বছর শেষে আমার ওই শেয়ারের মূল্যটা কত আমি সেটা পাইলাম। এইটাকে এখন আমি ডিসকাউন্টিং করে 2024 শেয়ারের মূল্য না, এটা হলো টোটাল ভ্যালু, মানে তুমি তৃতীয় বছরের পরবর্তী সময় যে ডিভিডেন্ডগুলো পাবা সবগুলোকে তৃতীয় বছর পর্যন্ত ডিসকাউন্টিং করলে যে ভ্যালু আসে এই ভ্যালুকে এখন তুমি আরো 3টা বছর ডিসকাউন্টিং করতে হবে। ঠিক আছে, এখন এটা 2000 কারেন্টলি আছে 2027, এই 2027 থেকে এটাকে ডিসকাউন্টিং করে 2024 নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আগে আমি V3 এর ক্যালকুলেশন দেখাই। V3 এর জন্য তোমার লাগতেছে D4 এর ভ্যালু। ঠিক আছে, তো D4 একটা ডিফারেন্ট রেটে গ্রো করতেছিল, মানে আমি যদি এখানে দেখাই তোমার 4.5 ছিল তোমার ফার্স্ট ইয়ার ডিভিডেন্ড, এটাকে তুমি 1.3 দিয়ে গুণ দিছো 30%, এটাকে 1.3 দিয়ে গুণ দিছো। ঠিক আছে, এখন তোমার P3 বের করার জন্য, ঠিক আছে যেটাকে আমি P3 বলছি আর কি, P3 বের করার জন্য তোমার D4 টাও লাগতেছে। এই D4 পাবা কেমনে, এই 7.6 কে 1.3 দিয়ে গুণ করে, অবশ্যই 1.3 দিয়ে গুণ করে না, হ্যাঁ, কারণ গ্রোথ রেট এখন 30% না, ফোর্থ ইয়ার থেকে গ্রোথ রেট 5%। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটাকে 1.05 দিয়ে যদি গুণ দাও তাহলে এই D4 এর ভ্যালু পেয়ে যাবে, যে 5% গ্রো করলে কত হয়। ঠিক আছে, এই D4 কে এখন আমি যদি K - G, কোন K, কোন G, K তো 15%, G হবে এটা যেই রেটে তৃতীয় বছরের পর থেকে গ্রোথ করবে 5% রেটে, তাহলে এই Gটা হলো লং টার্ম গ্রোথ রেট। ঠিক আছে, তাহলে এই D4 ডিভাইডেড বাই K মাইনাস লং টার্ম গ্রোথ রেট করলে আমি এই P3 এর ভ্যালু পেয়ে যাব। এই P3 এর ভ্যালু হলো আমার যে টাইমলাইন, ওই টাইমলাইনের তৃতীয় বছর শেষের ভ্যালু। তৃতীয় বছর পরবর্তী যতগুলো ডিভিডেন্ড আছে ওগুলোকে ডিসকাউন্ট করে তৃতীয় বছর শেষে ওটার মূল্য কত দাঁড়ায় ওই টাইমলাইনে নিয়ে আনা হয়েছে। এখন এটাকে আজকের টাইমলাইনে নিয়ে আনতে হবে, মানে এটাকেও আমার ডিসকাউন্টিং করতে হবে 3 বছরের জন্য। ঠিক আছে, তাহলে এটা ডিভাইডেড বাই 1 + K⁻3, এটাও ডিসকাউন্টিং করে ফেলছি। এখন সবগুলা ডিসকাউন্টেড ভ্যালু যোগ করব। ঠিক আছে, এইগুলা যোগ করলে আমি এই পেয়ে যাচ্ছি প্রেজেন্ট ভ্যালু। এইটা হলো তোমার মাল্টি স্টেজ ডিভিডেন্ড মডেল। বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট আছে, আসলে ম্যাথ আসতে পারে, মানে এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট আছে। সো এই ম্যাথ আসবে সেটা বলিনি, বাট এরকম ম্যাথ আছে অনেক। এটা বুঝতে পারছো, মানে যাতে বুঝতে পারে কারণ অনেক ভেঙে বলছি আর কি, শর্টে বললে অনেক শর্টে বলা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, কনসেপ্টটা বোঝা ইম্পর্টেন্ট আর কি, যদি বুঝতে পারো কনসেপ্ট তাহলে বুঝতে পারবো কখন কোথায় কোন ফর্মুলা ইউজ করতে হয়। তারপর এখানে একটা বিষয় আছে যে মাল্টি স্টেজ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলটা মূলত কাদের জন্য। ঠিক আছে, কখন তুমি সাধারণত মাল্টি স্টেজ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইউজ করো, এখানে এই কথা বলা আছে যে সাধারণত তোমার যেসব কোম্পানি গ্রো স্টেজে আছে, মানে ইনিশিয়াল স্টেজে আছে, তো এইসব কোম্পানি দেখা যাচ্ছে প্রথম স্টেজে তাদের গ্রোথ বেশি এবং পরে যায় এটা মানে লাইফ সাইকেলের ইনিশিয়াল স্টেজে আছে, যে স্টেজে তাদের গ্রোথ বেশি, তো পরে তো এদের গ্রোথ কমে যাবে। ঠিক আছে, সো ওই ধরনের কোম্পানির জন্য দেখা যায় কনস্ট্যান্ট গ্রোথ মডেলটা তোমার ডাইরেক্ট অ্যাপ্লিকেবল হয় না, তাদের মানে সিঙ্গেল স্টেজ মডেলে হয় না। দেখা যাচ্ছে তাদের ডিভিডেন্ড গ্রো করতেছে, বাট তাদের জন্য দেখা যাচ্ছে মাল্টি স্টেজ ডিভিডেন্ড মডেল লাগতেছে, যে প্রথম কয়েক বছর একটা রেটে গ্রো করতেছে এবং একটা নির্দিষ্ট সময় পর যায় গ্রোথ রেটটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো ওই বেসিসে এটা এভাবে বের করে। এখানে এই কথাটা লেখছে আর কি, যে তাদের জন্য মেইনলি তোমার মাল্টি স্টেজ ডিভিডেন্ড মডেলটা লাগতেছে। দেন এখানে আরো কাজ আছে। ঠিক আছে, তোমাকে অঙ্কের মধ্যে অনেক কিছু দিতে পারে। ঠিক আছে, তোমাকে এই যে তুমি গ্রোথ রেট অ্যাপ্লাই করলে, গ্রোথ রেট বলে দিছে 30%। ঠিক আছে, তোমাকে হতে পারতো যে গ্রোথ রেট বলে দেয়নি। ঠিক আছে, তো আমরা এটা 306 পড়ছি যে সাস্টেনেবল গ্রোথ রেট কেমনে বের করে, ROE কে রিটার্ন অন ইকুইটিকে বি দিয়ে গুণ দিলে আমরা সাস্টেনেবল গ্রোথ রেটটা পাই। ঠিক আছে, এই জিনিসগুলো অনেক আবার পেঁচায় না, অনেকভাবে লেখা যায়। ঠিক আছে, জি কে ROE কে বি দিয়ে গুণ দিলে, ROE হলো তোমার রিটার্ন অন ইকুইটি, বিটা কি, বিটা হলো রিটেনশন রেট। ঠিক আছে, রিটেনশন রেট হলো একটা কোম্পানির যে ইকুইটি আছে, ইকুইটি না, আর্নিংস। ঠিক আছে, আমি ধরো এই বছর একটা ধরো আচ্ছা একটু বাড়াই বলি ইজি করার জন্য, 100 কোটি টাকা একটা কোম্পানি প্রফিট করলো। ঠিক আছে, এই বছর 100 কোটি টাকা প্রফিট করছে, তো এই 100 কোটি টাকা প্রফিটের মধ্যে সে করলো কি
40 কোটি ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিল তার শেয়ার হোল্ডারদের, আর 60 কোটি সে রেখে দিল। ঠিক আছে, এই যে 100 কোটি টাকা প্রফিট করলো, এর মধ্যে 40 কোটি ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিল, এই 40%কে বলা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। ঠিক আছে, আর যে সেই যে 60 কোটি এটা যে সে রিটেইন করলো, ঠিক আছে, সে যে তার ফার্মেই রেখে দিল, ঠিক আছে, হ্যাঁ, এটা তো আলটিমেটলি ইকুইটিতে যোগ হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিটেনশন রেট, 60% তার রিটেনশন রেট। ঠিক আছে, তো এই রিটেনশন রেটকে যখন আরোই দিয়ে গুণ করবা রিটার্ন অন ইকুইটি দিয়ে, তখন তুমি যে ভ্যালুটা পাচ্ছ সেটা হলো সাস্টেনেবল গ্রোথ রেট। তো গ্রোথ রেট এভাবে বের করা যায়। ঠিক আছে, তো যেমন এখানে একটা সিঙ্গেল স্টেজ মডেলের এক্সাম্পল দেখাচ্ছে, যেখানে জি এর ভ্যালু নাই, তো তোমার আরোই কে বি দিয়ে গুণ করে জি এর ভ্যালু বের করছে। তো এই বি কে আমি বলতেছি কি রিটেনশন রেট। এই চ্যাপ্টারে আরেকটা নাম ইউজ করছে, এটা বলছে ফ্লোব্যাক রেশিও। PLOWBACK, ফ্লোব্যাক। ঠিক আছে, ফ্লোব্যাক রেশিও এই ওয়ার্ডটাও ইউজ করছে এই এই বি বলতে। ঠিক আছে, এটাকে রিটেনশন রেটও বলা যায়, তোমার ফ্লোব্যাক রেশিও বলে। ঠিক আছে, এখানে যেমন বের করছে আর ওকে বি দিয়ে গুণ করে। এখন তাহলে মনে করো তোমাকে কোশ্চেনে বলে দিচ্ছে যে একটা কোম্পানির আর্নিংস এত, ডিভিডেন্ড এত দিচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো যে ধরো এভাবেই বলে দিচ্ছে যে কোম্পানির আর্নিংস 100 কোটি, ডিভিডেন্ড দিচ্ছে 40 কোটি। ঠিক আছে, এখন তোমাকে বলছে যে তোমাকে ধরো ভ্যালুয়েশন করতে বলছে, কিন্তু তোমার গ্রোথ রেট দেওয়া নাই। ঠিক আছে, এখন তুমি গ্রোথ রেট বের করে নিতে পারবা, কারণ আরও মান দেওয়া আছে, আরোইকে কি দিয়ে গুণ দেওয়া লাগবে, বি দিয়ে, তার অর্থ তোমার রিটেনশন রেটটা লাগবে। ঠিক আছে, তোমাকে যে ভ্যালুটা দেওয়া আছে 40 লাখ, 40 লাখকে যদি 100 দিয়ে ভাগ করো, সেটা যে রেটটা আসছে সেটা হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। ঠিক আছে, মানে 100 টাকা লাভ করলে 40% ডিভিডেন্ড হিসেবে দেয়, যতটুকু রিটেইন করে দেয় রিমেনিংটা 60%, সেটা হলো তোমার বি এর মান, যেটাকে ফ্লোব্যাক রেশিও, এই যে ফ্লোব্যাক রেশিও বলতেছে, আবার এটাকে রিটেনশন রেটও বলে। ঠিক আছে, তো রিটেনশন রেশিও। হ্যাঁ, তো বা যদি তোমাকে অন্যভাবে বলে দেয় যে একটা কোম্পানির পে আউট রেশিও 20%, ঠিক আছে, তো সেখান থেকে তুমি যদি জি বের করার লাগে, তার অর্থ তোমার তো রিটেনশন রেট লাগবে, তাহলে রিটেনশন রেট কত হবে, রেশিও হবে 80% হবে অবশ্যই, তাহলে 80%কে আরো দিয়ে গুণ করতে হবে। তো অনেকভাবে বলা থাকতে পারে, যেভাবেই বলা থাকুক তুমি করে তোমার জি এর মান বের করে ফেলতে পারবা। দেখতেছি আর কি বাকি আছে। both companies could in principle pay out all of this earnings আচ্ছা, কে যেটাকে আমরা কি বলি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ঠিক আছে, এখানে আবার আরেকটা নেমও ইউজ করছে। ঠিক আছে, এই চ্যাপ্টারে সেটাকে বলছে, যে নেমটা ইউজ করছে সেটা হলো মার্কেট ক্যাপিটালাইজেশন রেট। ঠিক আছে, তো কোশ্চেনে যদি মার্কেট ক্যাপিটালাইজেশন রেটের কথা বলে, অর্থাৎ বুঝে নিবা যে কে এর ভ্যালু কোশ্চেনে উল্লেখ আছে। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। আর দেখি কি কি আছে একটু। ঠিক আছে, আমি একটু ক্লাসের আগে নর্মালি আমি একটু ছোট রিক্যাপ দেখে নিই যে কি কি ইয়ে করবো। আজকে একটু ঝামেলা হয়ে গেছিল, এর কারণে আর দেখতে পারিনি। দেখি পড়া আছে, আমি একটু দেখবো কি কি মিসিং আছে। এগুলো তো বলছি। যেমন D1 D2 D3 প্রত্যেক বছর ডিভিডেন্ড বের করতেছে, প্রত্যেকবার 1.05 দিয়ে গুণ করতে পারো আগের ভ্যালুকে, অথবা প্রথম ইনিশিয়াল ভ্যালুটাকে জাস্ট কত নাম্বার বছরের পাওয়ার দিয়ে গুণ করবা। হ্যাঁ, তো ওভাবে করতে পারো, একদম করলে হলো। এটা হলো কনস্ট্যান্ট গ্রোথ, সেটা বলছি। এটা হলো তোমার এই হোল্ডিং পিরিয়ড রিটার্নের ফর্মুলাটাকেই ভাঙছে। এই যে এই অংশটুকু, এটাকে দুই ভাগে ভাগ করছে আর কি। তো এই অংশটুকুকে বলা হচ্ছে ডিভিডেন্ড ইয়েল, কারণ এটা ডিভিডেন্ড ডিভাইডেড বাই শেয়ার প্রাইস। আর এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গেইন, ভবিষ্যৎ বছরের প্রাইস মাইনাস কারেন্ট প্রাইস ডিভাইডেড বাই কারেন্ট প্রাইস। ঠিক আছে, তো এটাকে ক্যাপিটাল গেইন বলে, এটা ডিভিডেন্ড ইয়েল বলে। পুরোটা মিলে তোমার রিটার্নটা, এক্সপেক্টেড এইচপিআর হোল্ডিং পিরিয়ড রিটার্নটা। ঠিক আছে, এই যে আমি যে বলছি কে এর মান, এই যে এটা হলো তোমার জিজিএম এর ফর্মুলা। কে এর মান কস্ট অফ মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মান D1 ডিভাইডেড বাই P0 প্লাস জি। ঠিক আছে, এই ফর্মুলাটাকে যখন তুমি রিঅ্যারেঞ্জ করো, তখন তোমার ওই ফর্মুলা হয়ে যায়, কনস্ট্যান্ট গ্রোথ মডেলে যে ফর্মুলা দেখাইছি। ঠিক আছে, এখন তোমার যদি মনে করো ওটা তো জিজিএম ইউজ করে তুমি কি বের করছো, ভ্যালু বের করছো। ঠিক আছে, মনে করো তোমার
ডিভিডেন্ডের ভ্যালু দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, গ্রোথ দেওয়া আছে, বা গ্রোথ বের করে নিচ্ছে, ঠিক আছে, সেখান থেকে তুমি এক্সপেক্টেড রিটার্ন বের করতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে বা ডিভিডেন্ড একটা ডিভিডেন্ড ভ্যালু দেওয়া আছে আর বলছে যে এটা একটা কনস্ট্যান্ট রেটে গ্রো করবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি এক্সপেক্টেড রিটার্ন কেমনে বের করবা, এইভাবে বের করে D1 ডিভাইডেড বাই P0 প্লাস G, ঠিক আছে, এটা হলো তোমার এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে। এখন এটা যদি তোমার ওই যে একবার তো বলছি যে এটা যদি তোমার ওই CAPM এর রিটার্নের চেয়ে বেশি হয় তাহলে তোমার বুঝবা ওভার ভ্যালুর অবস্থায় আছে, ঠিক আছে। এইটা আবার একটু দেখানোর আছে, এইটা ঠিক আছে, প্রাইস আর্নিংস রেশিও এন্ড গ্রোথ অপরচুনিটি। আচ্ছা, এখানে কোশ্চেনে কি কি ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, তোমার আরেকটা বিষয় হলো এভাবে বের করা যায়, ঠিক আছে, তোমার এভাবে মনে রাখলেও চলবে। এটা হলো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টারের মধ্যে এই স্লাইডে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা অতটা না। এখানে যদি তুমি দেখো যে তোমার প্রাইস বের করছে, মানে ইন্টারেস্ট ভ্যালুটাই বের করছে, ঠিক আছে, একটু দাঁড়াও, এটা হ্যাঁ এখানে বের করছে কেমনে, যে আর্নিংস, মনে করো তোমাকে ডিভিডেন্ড দেয়নি, ঠিক আছে, হ্যাঁ, তো আর্নিংস এর ভ্যালু দিয়ে দিছে, কে এর ভ্যালু দিয়ে দিছে, আর প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি দিয়ে দিছে, ঠিক আছে, তাহলে তুমি আর্নিংস এর ভ্যালুটাকে, আচ্ছা এটা কেমনে বের করো, মনে করো আজকে 2024 প্রাইস কত হওয়া উচিত, আমি কেমনে বুঝবো, 2025 যে পরিমাণ ইপিএস, যে আর্নিংস পার শেয়ার, সেটাকে 2025 রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে যদি ভাগ দেই এবং সাথে যদি প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি যোগ দেই, ঠিক আছে, তাহলে আমি P0 পাবো, ঠিক আছে। এখন এইটাতে আমি এক্সারসাইজ সলভ করছি, তো ওখানে অ্যাকচুয়ালি এভাবে দেওয়া নাই PV0, উল্টো জানতে চাইছে যে প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটির মান কত, ঠিক আছে। তো এই ফর্মুলাটাকে তুমি যদি রিঅ্যারেঞ্জ করো, যে তোমার P0 মান দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে E1 বাই K এটা যদি বিয়োগ দাও, তখন তুমি প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি পেয়ে যাবে, ঠিক আছে। আর P0 মান যদি দেওয়া না থাকে, PV0 জানতে চাইছে, ঠিক আছে, তাহলে P0 মানও বের করে নিতে পারবো অন্যভাবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এই ফর্মুলাটা আমি ডাইরেক্ট ম্যাথ দিয়ে দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, এই যে এই ফর্মুলা, মনে করো বলতেছে যে ডিভিডেন্ড একটা কনস্ট্যান্ট রেটে গ্রো করবে, ঠিক আছে। এখন ডিভিডেন্ডের ভ্যালু দিয়ে দিছে, ডিভিডেন্ডকে তুমি K - G দিয়ে ভাগ করে P0 এর ভ্যালু পাইলা, ঠিক আছে। এই P0 এর ভ্যালু যে পাইলা, এই ভ্যালুটা এখানে বসাইলা, এই যে P0 এর ভ্যালু কত পাইছে, 57.14, এই ফর্মুলাতে 57.14 বসাইলা, এই যে এটা কিন্তু ওই ফর্মুলাটা যেটা মাত্র দেখাইলাম, ঠিক আছে। তো এখানে আমি P0 এর মান বসাইলাম, E1 আর K, E1 ডিভাইডেড বাই K, সেটার মান বসাইলাম, ঠিক আছে, যে ভ্যালুটা বসায়, আচ্ছা এখানে সব মান বসানো আছে, যাই হোক, মেইনলি ধরো এটার মান তুমি E1 এর মান বসাইলা, K এর মান বসাইলা, ঠিক আছে। হ্যাঁ, তো এই মানটা বসানোর পর এখন তুমি যদি এটা সলভ করো, তখন PV0 এর মান পেয়ে যাবে, ঠিক আছে। মানে এরকম কয়েকটা ম্যাথ আমি পাইছি, PV0 জানতে চাইছে, প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি, তো এভাবে করে তুমি প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি বের করতে পারবে, ঠিক আছে, যেটা এখানে বের করছে 17.14, ঠিক আছে। এই জিনিসটা বেসিক্যালি তোমাকে বোঝায় যে প্রাইসের ভ্যালু হলো নো গ্রোথ ভ্যালু পার শেয়ার আর প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি, ঠিক আছে। এখন একটা কোম্পানি যেটার কোনো গ্রোথ নাই, ঠিক আছে, আচ্ছা কোন কোম্পানির গ্রোথ নাই, একটা কোম্পানি, যে কোম্পানি, এটা ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে শুনে নাও। তো কোনো জায়গায় ম্যাথের পর থিওরিটিক্যালি ধরনের কোশ্চেন আসে, বা ইয়েতে আমি দেখছিলাম অনেকগুলো ইয়েতে এক্সারসাইজ করছি, তো সবগুলো এখানে বলতেছে আর কি, যে কোনো কোম্পানি দেখতেছো যে তোমার সবগুলা যে আর্নিং করে, ঠিক আছে, ওই আর্নিং এর সব, ধরো বললো যে অমুক কোম্পানি সব ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়, কোনো রিটেইন করে না, ঠিক আছে, মানে আমি 100 কোটি টাকা লাভ করছি, 100 কোটি টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিতেছি, ঠিক আছে। তো এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি বুঝতে পারতেছো যে ওই কোম্পানির কোনো গ্রোথ অপরচুনিটি নাই, ঠিক আছে। কোম্পানি তখন গ্রো করতে পারে যখন সে রিইনভেস্টমেন্ট করে, তার যে টাকা আছে, প্রফিট হচ্ছে, সেটা পুরোটা শেয়ার হোল্ডারের মধ্যে না দিয়ে সে আবার যখন নিজের কোম্পানিতে রিইনভেস্টমেন্ট করে, তখন কোম্পানি গ্রো করার অপরচুনিটি থাকে, ঠিক আছে। তো যখন সে রিইনভেস্টমেন্ট করতেছে না, ঠিক আছে, তাহলে বুঝবা যে কোম্পানির গ্রোথ অপরচুনিটি নাই অত, ঠিক আছে। তো আচ্ছা, এই কথাটা কেন বলতেছিলাম,
হ্যাঁ, তো নো গ্রোথ ভ্যালু পার শেয়ার, ঠিক আছে। তো নো গ্রোথ ভ্যালু পার শেয়ার হলো মানে কি, তোমার প্রাইসের ভ্যালুটা তুমি জাস্ট কোনো কোম্পানি যেটার কোনো গ্রোথ নাই, কোনো গ্রোথ রেট নাই, কোম্পানির কোনো গ্রোথ অপরচুনিটি সামনে দেখতেছো না, ঠিক আছে, ওই কোম্পানির শেয়ার প্রাইস জাস্ট আর্নিংসকে কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ করলে তুমি শেয়ারের প্রাইস পেয়ে যাবে, ঠিক আছে। আর যেসব কোম্পানির গ্রোথ অপরচুনিটি আছে ওইসব কোম্পানি তোমার আলটিমেটলি পিভিজিও যোগ করা লাগতেছে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা জাস্ট বুঝাই দিলাম যে তোমার যদি বলে যে একটা কোম্পানি, যে কোম্পানির কোনো গ্রোথ অপরচুনিটি নাই, সেই কোম্পানির শেয়ার প্রাইস কত হবে, ঠিক আছে, এরকম যদি তোমার জানতে চায়, ঠিক আছে, তাহলে তুমি ওই কোম্পানির পরবর্তী বছরের আর্নিংসকে তোমার কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ করে দিবা, বা যেটাকে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলি, সেটা দিয়ে ভাগ করলে তুমি শেয়ার প্রাইসটা পেয়ে যাবা। একটা নো গ্রোথ ফার্মের শেয়ারের ভ্যালু কত হওয়া উচিত বা ইনভেস্টমেন্ট ভ্যালু কত সেটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। আমার মনে হয় মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস দেখা ফেলছে, তাও দেখি কিছু বাকি আছে কিনা। তারপর আমি যাবো এক্সারসাইজের ম্যাথে যাবো। E1 মাইনাস পি, আচ্ছা এখন দেখো, এটা তোমার অনেকভাবে দেওয়া থাকতে পারে। এই জিনিসটা দেখো, এইটা একটু দেখো, এটা ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। একটা কোম্পানি যেটা কনস্ট্যান্ট রেটে, এই ফর্মুলাটা আর কি, এই ফর্মুলাটা ভালো করে বোঝার চেষ্টা করো। একটা কোম্পানি যেটা কনস্ট্যান্ট রেটে গ্রো করতেছে, ঠিক আছে, তার অর্থ কি সিঙ্গেল স্টেজ ডিভিডেন্ড মডেল, বাট তোমাকে কোনো ভ্যালু ডিরেক্টলি দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা আমি যে অনেক কিছু বলতেছি এটা ওটা ভালোভাবে দেখো, ওই জিনিসগুলো বেসিক্যালি তুমি এক্সারসাইজ প্র্যাকটিসগুলো তোমার হয়ে যাবে, ঠিক আছে। বাট এখন জাস্ট কনসেপ্টটা জানা রাখতেছি যাতে এক্সারসাইজ প্র্যাকটিস করার সময় বুঝতে পারো, ঠিক আছে। তোমার একটা কোম্পানি যেটা বলতেছি যে কি বলতেছি, হ্যাঁ কনস্ট্যান্ট রেটে, ঠিক আছে, মানে কনস্ট্যান্ট রেটে শুরু থেকে গ্রো করতেছে, ঠিক আছে, তার অর্থ কি সিঙ্গেল স্টেজ ডিভিডেন্ড মডেল অ্যাপ্লাই হবে। সিঙ্গেল স্টেজ ডিভিডেন্ড মডেলের ফর্মুলাটা কি, মনে মনে চিন্তা করো, মানে মনে মনে ভিজুয়ালাইজ করো। T0 শেয়ার প্রাইসটা কি হবে, D1 ডিভাইডেড বাই K মাইনাস G, K এর ভ্যালু এখানে বসাইছে, G এর ভ্যালু কেমনে পাইছে, ROE ইন্টু বি, ROE ইন্টু বি, আমি তো বললাম যে ROE ইন্টু বি করে জি করা যায়। আর এইখানের যে অংশটা D1, এই D1টা এমনি বের করছে, কেমনে বের করছে বোঝার চেষ্টা করো। বি মানে কি, রিটেনশন রেট, বি মানে হলো রিটেনশন রেট, মানে 100 কোটি টাকার মধ্যে যদি সে 40 কোটি রিটেইন করে, 100 কোটি টাকার মধ্যে কোনো কোম্পানি 60 কোটি যদি ডিভিডেন্ড হিসেবে দেয়, তার অর্থ তার রিটেনশন রেট 40 কোটি, 40%, কারণ সে 40% রেখে দিচ্ছে, 60% দিচ্ছে। তো 1 থেকে যদি বি বাদ দাও, 1 থেকে রিটেনশন রেট বাদ দেওয়ার অর্থ তুমি ডিভিডেন্ড পে আউট রেশিও পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে 100 কোটির মধ্যে যদি 60 কোটি সে রিটেইন করে, তার অর্থ 40% সে ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে, হ্যাঁ। তো 1 থেকে বি মাইনাস দিলে, মনে করো বি এর ভ্যালু দিয়ে দিচ্ছে রিটেনশন রেটিও, বা এটাকে প্লোব্যাক রেশিও বলে, ধরো বললো প্লোব্যাক রেশিওর ভ্যালু এত, হ্যাঁ, প্লোব্যাক রেশিওর ভ্যালু 0.60, মানে 60%, তাহলে 1 থেকে 0.60 বাদ দিলে আমি ডিভিডেন্ড পে আউট রেশিও পেয়ে যাবো, যে আমি ধরো কত পাচ্ছি, আমি ডিভিডেন্ড রেশিও আমি 40% ডিভিডেন্ড হিসেবে দিই, ঠিক আছে। এই 40%কে আমি যখন আমার আর্নিংস দিয়ে গুণ করবো, আমার আর্নিংসটা হলো আমি অ্যাকচুয়ালি ওই পরবর্তী বছরে কত টাকা লাভ করব, ঠিক আছে। তো পরবর্তী বছরে ধরো আমি 100 টাকা লাভ করছি, 100 কোটি লাভ করছি, এই 100 কোটিকে যখন আমি আমার পে আউট রেশিও দিয়ে গুণ দিব, ধরো 40%, তখন আমি আমার D1 ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। এই জিনিসটা কি বুঝতে পারছো?